পজ করে দাও না তো কোনো অসুবিধা। হ্যালো। হ্যাঁ আচ্ছা, যেগুলো দেয়া ছিল, যেগুলো এরর কোডগুলো, আচ্ছা ওটা ছাড়ো, এরার কোডগুলো ছাড়া বাদ বাকি না না এরর কোডগুলো মানে যে স্ক্রিপ্ট কোডগুলো যেগুলো ছিল, গ্রুপ বাই, অর্ডার বাই, পার্কচার, রেনসাম, রেন ম্যাক্স, রেঞ্জ মিন, ম্যাচ, ওয়াইল্ড ম্যাচ, ভ্যালু লিস্ট, ভ্যালু লুপ, লেফট কিপ, ইনার কিপ, রাইট কিপ, ঠিক আছে। মোটামুটি গ্রুপ বাইটা আমি বুঝতে পারছি না, অর্ডার বাইটাও বুঝতে পারছি না, এগুলো 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 কীভাবে করা যাবে, মানে পার্টস তুমি ছাড়া আর কে কে আছে এখানে? হ্যাঁ এখানে আছে সৌম্যদীপ আছে, তুমি ছাড়া স্বর্ণদীপ, স্বর্ণেন্দু আর আমাদের সুমন। কে কে নেই? প্রীতম নেই। একদম নেই তো, মানে ও ডিসকন্টিনিউ করছে তাই তো? হ্যাঁ এখন ডিসকন্টিনিউ করছে, এখনো পর্যন্ত তো কালকেও আসেনি, আজকেও আসেনি। না তুমি এটা জিজ্ঞেস করো, সুব্রাকে জিজ্ঞেস করো না, কেন যে আমার ভালো লাগছে না। ঠিক আছে। তুমি সুদীপটার সঙ্গে কথা বলেছিলে? না না সুবিধা এখনো আসেনি। তুমি কথা বলে রাখো, ঠিক আছে? আমি যারা যারা ইন্টারেস্টেড না আমি করাবো না। ঠিক আছে আমি কথা ভালো বলবো। লাগছে না আমার, কথা বলে রাখো। দাদা সৌমদীপকে জিজ্ঞেস করো না, সৌমদীপকে জিজ্ঞেস করো না কি ইন্টারেস্টেড না ইন্টারেস্টেড না, আগে জিজ্ঞেস করো না। সামনেই বসে আছে, তুই বল। হ্যালো স্যার। হ্যাঁ সৌমদীপ, তুমি কি ইন্টারেস্টেড না ইন্টারেস্টেড না সেটা? হ্যাঁ দেখুন আমাদের প্রবলেম হচ্ছিল সেই হিসাবে মানে মানে ডিসকন্টিনিউ হয়েছে ব্যাপারটা। আর কালকে আসতে পারিনি আমি, কারণ আমার বাড়িতে প্রবলেমের জন্য আসতে পারিনি। না আমি বলছি তোমরা কি ইন্টারেস্টেড না ইন্টারেস্টেড নও, তোমার বুঝতে পারছো না কি পারছো না সেটা তো একটা আলাদা জায়গা। তোমরা মানে একদমই বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না সেটা আমাকে বোঝার দরকার আছে, তবেই আমি এন্টারটেইন করবো না। আমারও তো টাইমটা প্রিশিয়াস, সেটা বোঝো। ইয়ে তো করছি স্যার, মানে মানে ক্লাস তো করছি আমি এখানে, আমার হ্যাঁ ক্লাস তো করছি আমি, কি করছো? মানে অ্যাটেম্প তো করছি আমি। অ্যাটেন্ড করার জন্য বলছি না, তুমি কি বাড়িতে প্র্যাকটিস করছো করছো না আমার এগুলো জানার দরকার আছে। শোনো, কদিন তো করতে পারিনি আমি। বাড়িতে করতে পারোনি? না কদিন আমি করতে পারিনি, কারণ কি? হয়তো প্রবলেমের জন্য আমি করতে পারছি না, মানে কদিন আমার করতে বসতেই পারিনি আমি। প্রীতমকে আমি ফোন করেছিলাম, প্রবলেমের জন্য? মানে প্রীতমকে ফোন করেছিলাম, ও বললো যে আমি জ্বরের জন্য আসতে পারিনি, আমাকে এই কথা বললো, আর কিছু বলেনি। জ্বর? জ্বর হয়েছে বলে উঠতে পারছি। আর তোমাকে আমি স্ট্রেট জিজ্ঞেস করছি, শোনো, ক্লাস করাটা ফ্যাক্টর না, তুমি কি ইন্টারেস্টেড না ইন্টারেস্টেড না। শোনো স্যার মানে টেকনোলজিটা সম্বন্ধে বল। হ্যাঁ স্যার, ব্যাপারটা দেখুন মানে জিনিসটা তো একটু, হ্যাঁ স্যার বলছি, মানে ব্যাপারটা হচ্ছে যে মানে যেহেতু এটা একটুখানি মানে একটু আলাদা আর কি টাইপের, সেই জন্য একটু ইন্টারেস্ট একটু লেস, সত্যি কথা বলছি আমি আপনাকে। ট্রাই করছি ওটাকে, মানে চেষ্টা তো করছি ওটাকে রিক্যাপ করা বা করে তোলার চেষ্টা করছি আমি। না দেখো সৌম্যদীপ, খুব স্পেসিফিক্যালি যদি আমি বলি তাহলে জিনিসটা যখন তুমি অ্যাডাপ্ট করতে এসেছিলে তখন জিনিসটা অন্যরকম ছিল না একই রকম ছিল তোমার কাছে? আমার কাছে দেখুন মানে মেনলি ওটা টেকনিক্যালের বেস ছিল, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি জিনিসটা। মানে আমরা খানিকটা মানে যে জিনিসটা আর কি মানে যখন করতে এসেছিলাম, একটা জিনিস যেটা দেখেছিলাম যে আমরা মানে দেখুন মানে এমসিএতে আমরা যেগুলো করে আসি, মানে যে বিসিএ করে এমসিএ করে যেগুলো করে এসেছি, মানে জাভা বলুন বা যেগুলো আর কি করে এসেছি, খানিকটা প্রায় রিলেটেড, অনেকটা রিলেটেড। এটা পুরোপুরি একটুখানি মানে কি বলবো, এটা টেকনিক্যাল প্লাস দিয়ে অ্যাকাউন্টস পুরো জিনিসটা নিয়ে আর কি এটা কম্বিনেশন, যেটা আমি অ্যাকাউন্টস মানে কি মানে বিজনেস আর কি, অ্যাকাউন্টস মানে বিজনেস আর কি, বিজনেসের লজিক্স বলুন পুরো জিনিসটা নিয়ে আর কি মানে কম্বাইন করে এটা আর কি মানে এই জিনিসটা।
হ্যাঁ, তো তোমাকে অ্যাবাপে লিখতে হয়, তোমাকে বিজনেস লজিক লিখতে হয় না, তোমাকে আমি জাস্ট বোঝার চেষ্টা করছি। অ্যাবাপে কি বিজনেস লজিক লিখতে হয় না অ্যাবাপ দিয়ে টেকনিক্যাল লজিক লিখতে হয়? অ্যাবাপ দিয়ে কি তুমি কোন রকম আরেকটা অ্যাপ্লিকেশন বানাও, মানে আরেকটা অ্যাপ্লিকেশন মানে কি আরেকটা ওয়ার্ড বা কোন অ্যাপ্লিকেশন বানাও, না বিজনেস অ্যাপ্লিকেশন বানাও? জাস্ট আমরা মানে প্রোগ্রামিং সাইডটা করি আর কি। প্রোগ্রামিং সাইটটা করো কিসের জন্য করো? ব্যবসাটাকে বোঝানোর ওটাই জন্য বা ওটাই ব্যবসার রিপোর্টটাকে বার করার জন্য করো, না কি করো? হ্যাঁ, অবশ্যই রিপোর্টটাকে বার করার জন্যই করি। হ্যাঁ, তো তার মানে নিশ্চয়ই তুমি ওটার থেকে নিশ্চয়ই একটা ওয়ার্ড বা এক্সেল এর মতন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করো না? হ্যাঁ, সিস্টেম অ্যাপ্লিকেশন ডেভেলপ করো না, তাই তো? সিস্টেম অ্যাপ্লিকেশন ডেভেলপ করো না? হুম হুম হুম, তা করি না। তাহলে আমি সেটা বুঝতে পারলাম না, এটা অ্যাকাউন্টসে কোথা থেকে চলে এলো? অ্যাকাউন্টস না, মানে বিজনেস লজিক্সটা আর কি, সেটাই আর কি বলছি। হ্যাঁ, তো বিজনেস লজিকটা বুঝতে কোথায় অসুবিধা? তোমাকে অ্যাডাপ্ট করতে গেলে বিজনেস লজিক বুঝতে হবে কি হবে না? সেরকম তো কিছু তো তোমাকে দেখি টেবিল স্ট্রাকচার যখন তুমি দিবে, টেবিল স্ট্রাকচার যখন করবে, তুমি তো এখনো পর্যন্ত তো অ্যাডাপে কোনোদিন কাজ করোনি, কাগজ করেছো কি তুমি একদম ডাইরেক্ট প্রজেক্টে কাজ করেছো এখনো পর্যন্ত? না, প্রজেক্টে কাজ করিনি, কিন্তু মানে ওই স্পেসিফিকেশন এগুলো সব জেড টেবিল দেখেছি। বানাতে পারো? জেড টেবিল বানাতে পারো? হ্যাঁ হ্যাঁ, পারি। জেড টেবিল যখন বানাতে পারো, তাহলে জেড টেবিল যখন তৈরি করা হয়, তখন তোমাকে ব্যবসার বিজনেস লজিকটা বুঝে তারপর তো টেবিল স্ট্রাকচারটা বার করতে হয় নাকি? হ্যাঁ, স্টেবিলের স্পেসিফিকেশনটা দেওয়া থাকে যে কি ফিল করব, তার ইয়ে কত থাকবে না থাকবে, এগুলো সব স্পেসিফিকেশন থাকে। তোমাকে এখানেতেও, যেখানেতে তোমার মাইন্ড ক্লিয়ার করবে আগে সময়, হুম হুম তোমার এখানেতেও কিন্তু বিজনেস স্পেসিফিকেশন থেকেও বড় কথা হচ্ছে তোমাকে তোমার কাছে ফিল্ড বা তার লজিক দেওয়া থাকে, হুম হুম, তোমাকে অ্যাসোসিয়েশনের লজিকটা দেওয়া থাকে। তোমাদেরকে ডেটাটা আমি পড়তে বলি, তার পেছনে রিজনটা হচ্ছে যত তুমি ডেটা ভালো করে বুঝবে, তত বেটার ভাবে তুমি তোমার আন্ডারস্ট্যান্ডিং বা লজিকটাকে তৈরি করতে পারবে। তোমার অ্যাবাপেও তুমি যদি দেখো, তোমার অ্যাবাপেতে 5টা কোড লিখে দিলেই কিন্তু অ্যাবাপ ভালো প্রোগ্রাম চলে না। আমার লাইফে দেখা প্রচুর রকম অ্যাবাপ প্রোগ্রাম আছে যেটা চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং তার কোনো পারফরমেন্স নেই। তো সেরকম অ্যাবাপ কোড লেখার থেকে না লেখা ভালো। তাকে অপটিমাইজ করার জন্য আবার একটা লোককে নিয়ে আসতে হয়। বুঝতে পারলাম কি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো তো বুঝলাম। অপটিমাইজেশন যখন করতে হয়, তখন ভালো করে ব্যবসার মানে বিজনেস লজিকটা যদি না বোঝা যায়, তাহলে ভালো করে অপটিমাইজ করা যায় না সেই কোডটাকে। আচ্ছা আচ্ছা, আমি এরকম তোমার সামনে আমার মানে তোমার কলকাতার মধ্যে আমি ইনস্টান্সেস দেখেছি যেখানে বিচ্ছিরি ভাবে কোড পড়ে রয়েছে, জেড টেবিল লোড হতেই সময় লাগে প্রচুর। তারপর সেটাকে অপটিমাইজ করা হয়েছে, বিজনেসটাকে সেরকম ভাবে ফাউন্ডেশন করা হয়েছে, সেরকম ভাবে নিয়ে আসা হয়েছে, স্ট্রাকচারিং করা হয়েছে, তার জন্য প্রচুর পয়সা আমার খরচা হয়েছে। তাহলে যে অ্যাবাপ প্রোগ্রামারটা করে গেছিল কাজটা, সেই কাজ সে করার থেকে না করা ভালো ছিল। তা ঠিক। তাহলে তুমি কোনটা চাও, যে তুমি যে কাজটা করবে সেটাকে আবার কেউ রিপ্লেস করবে সে, নাকি তোমার কাজটাকে তোমার ফাউন্ডেশনটা ঠিক মতন থাকবে? সেটা তো ঠিক, মানে চাইবো যেটা ওটা নিজে যেটা করছি ওটাই যাতে পুরো ফিক্স থাকুক, মানে অন্য কেউ এসে যাতে মডিফাই না করতে পারে, এরকমই চাইবো, যাতে নিজের ইয়েটা যাতে বেটার হয়, সব জায়গায় চলতে পারে। তোমার মনে হয় না কেউ যদি তোমার 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 জিনিসটাকে এসে মডিফাই করে, তাহলে তোমার ডিগ্রি দিতে লাগবে? মনে হয় তো? হুম হুম, তা তো মনে হয়। কেউ যদি তোমার জিনিসটাকে এসে যদি আবার নতুন করে মডিফাই করে এবং আসার পরে কমেন্ট করে কি এত বাজেভাবে করে লিখেছে, তোমার ডিগ্রি দিতে লাগবে না লাগবে না? তাও তো লাগে। তাহলে তাই জন্য বলছি যে ফাংশনাল সাইডটা বোঝার চেষ্টা কর। শুধু টেকনিক্যাল জানলে কিন্তু চাকরিটা আবার গেলেও সেটাকে ঠিক মতন এক্সিকিউট করা যায়। না, বুঝলাম। এবার ব্যবসা বোঝার জন্য তোমাকে অ্যাকাউন্টেন্সি বুঝতে হবে না। যে অ্যাকাউন্টেন্সির কনসেপ্টটা তোমার মাথায় কে ঢোকালো সেটাও কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। না তোমাকে কে ঢুকিয়েছে মাথায় অ্যাকাউন্টেন্সির কনসেপ্টটা? প্রীতম ঢুকিয়েছে? না না, এখন তাহলে তোমার নিজের মস্তিষ্ক প্রসূত। না, দেখো, এত কথা আমার ইমিডিয়েটলি বলার কোনো ইচ্ছে নেই। সমদীপ, একটা খুব বটম লাইনটা বুঝে নাও। হুম হুম, যেহেতু ফ্রি ক্লাস হচ্ছে বলে তাই আমরা ক্লাস করতে আসছি, সেটা আমার কাছে আউটপুট নয়। আমার কাছে আউটপুট হচ্ছে তোমরা যদি চাকরি পেয়ে এখান থেকে বেরোবে, সেটা হচ্ছে আমার কাছে আউটপুট। আচ্ছা, ঠিক আছে? হুম হুম, এবার তোমার যদি মনে হয় যে না আমি এইটাতে আমি করবো না, কোনোভাবেই আমি চাকরি করবো, তাহলে কাল থেকে এসো না, 5 থেকে তুমি ড্রপ করে দাও, আমার কোনো অসুবিধা হবে না। আমি বাদ বাকি আর দুটো ছেলেকে নিয়ে, স্বর্ণেন্দুকে নিয়ে, আমি সুমনকে নিয়ে চলবো, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু যদি করো তাহলে ঠিক মতন করো। আচ্ছা, আমার 50 বার ধরে বোঝানোর তোমাদের দরকার নেই এটার অপরচুনিটি কত। ঠিক আছে।
কি ডিসাইড করবে ডিসাইড করে নাও, ডিসাইড করে নিয়ে সেরকম ভাবে চলো। আমার কথা হয়তো খারাপ লাগছে, ভবিষ্যতে যখন যদি ফিরে আসো কোনো সময় তখন বুঝতে পারবে। ঠিক আছে। হ্যাঁ কুমারজিৎ, স্যার তো বাইরে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কুমারজিৎ, স্যার একটু বাইরে গেছেন। ও বাইরে গেছে। এই স্বর্ণেন্দু হ্যাঁ স্যার। আর ইয়ে সুমন, হ্যাঁ স্যার। স্বর্ণেন্দু সুমন, তোমরা তোমাদের সিভিটা ভালো করে বানিয়ে না ইয়েকে দিয়ে দেবে, তোমার কুমারজিৎদাকে দিয়ে দেবে, হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি স্যার। ঠিক আছে? দিয়ে দিয়েছো তো? হ্যাঁ স্যার। স্বর্ণেন্দু দিয়ে দিয়েছো? না স্যার, সিভিটা আমার দেওয়া হয়নি স্যার, স্যারের সঙ্গে তো দেখা হয়নি, ওই জন্য দেওয়া হয়নি, আমি দিয়ে দিচ্ছি আজকে। কতদিকে দিয়ে হার্ড কপি দিও না, সফট কপি পাঠিয়ে, হ্যাঁ, সফট সব কপি কপি আমি দিয়ে দিচ্ছি। বাড়িতে প্র্যাকটিস করছো? হ্যাঁ স্যার। তোমাদের আমি আশা করছি হয়তো নেক্সট কালকে তোমাদের ওই দেখবে অসীম তোমাদেরকে ধরবে, নেক্সট উইক থেকে তোমাদেরকে আমি ক্লায়েন্ট সাইডে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। তো নেক্সট উইক থেকে মানে হচ্ছে ধরে নাও মেবি হয়তো তোমার সোমবার থেকেও যেতে বলতে পারে, সেটা আমি জানি না, সেটা তোমার ইয়ে ডাইরেকশন দিয়ে দেবে, কি নাম বলে, অসীম ডাইরেকশন দিয়ে দেবে তোমাদের দুজনকে। তো দুজনকে দুটো প্লেসে যেতে হবে, আলাদা আলাদা জায়গায়, ঠিক আছে? ওখানে গিয়ে যেরকম ভাবে তোমাদেরকে ডিরেকশন দেবে সেরকম ভাবে ডিরেকশন দেওয়ার পরেতে কাজটাকে বোঝার চেষ্টা করবে, বুঝেছো? আচ্ছা স্যার। ঠিক আছে স্বর্ণেন্দু? হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ট্রেনিং এর পার্ট আর কি, মানে তোমার আমি ফিরে তারপর তোমাকে যা বলেছি যে স্যার 31 স্যার জুলাইয়ের স্যার মধ্যে তৈরি করে দেবো। স্যার আমার একটা কথা আছে স্যার। বলো। স্যার বলছি দুজনকে একসাথে দিলে স্যার একটু সুবিধা হতো, মানে লাইফের ফার্স্ট টাইম তো একটু দুজনকে যদি একসাথে দেওয়া হতো। আমারও আর সুমনের দেখো। একই বক্তব্য স্যার, যদি একটু দেওয়া হতো সুবিধা হতো। দেখো দেখো তোমাদের বক্তব্যটা খুব সুন্দর বক্তব্য, তো সেখানে কোনো প্রবলেম নেই। একটা কথা মাথায় রাখবে, যতক্ষণ না পর্যন্ত প্রবলেমে পড়বে ততক্ষণ পর্যন্ত তার সলিউশন বেরোয় না, বুঝেছো? জীবনের প্রথমে হলেও তাই করতে হয়। ওকে তুমি দেখবে যে কলেজেতে যখন ভর্তি হতে গেছো তখনও দেখবে কোনো না কোনো একটা জায়গায় ভয় ছিল, যদি বাবা বা মা থাকে সঙ্গে ভালো হয়, কোথায় গিয়ে টাকাটা জমা দেবো, নাহলে কোনো একটা বন্ধুকে জিজ্ঞেস করে কোথায় টাকাটা জমা দেবো। যার যে বন্ধুকে জিজ্ঞেস করছো কোথায় টাকা জমা দেবে, সেও তো জমা দিয়ে এসেছে, তাই না? হ্যাঁ স্যার। তো কোথায় জমা দিয়েছে তার মানে সেও তো জেনে কারোর কাছ থেকে জেনেই জমা দিয়েছে। হ্যাঁ স্যার। তো জীবনে তো জেনে রাখবে যে কোনো না কোনো সময় নিজেকে সেলফ স্টার্টার হতে হয়। তো আমার পলিসি বলে হচ্ছে আমি কখনো এক জায়গাতে থাকলে এক জায়গাতে দিলে হয় কি, তোমার যে নলেজ বা গ্রোথ, সেই গ্রোথটা সঙ্গে সঙ্গে আসে না। একা থাকলে সঙ্গে সঙ্গে হয় কি, তুমি সেই জিনিসটার উপরে একা নিজে যতক্ষণ চিন্তা করছো ততক্ষণ পর্যন্ত তুমি যার সাহায্য নিচ্ছ সেই সাহায্যটা তুমি তার কাছ থেকে নিতে পারবে, যে তোমাকে ঠিক ডিরেকশনেতে নিয়ে যাবে। হ্যাঁ স্যার। ধরা যাক তুমি এবং সুমন যাচ্ছে হচ্ছে এক জায়গাতে, তুমি আর সুমন ডিসকাশন করতেই পারো, কিন্তু ডিসকাশন করে কিন্তু দেখবে খুব লাভ হবে না। তার কারণটা কি, না সুমন তোমাকে সলিউশন দিতে পারবে, না তুমি সুমনকে সলিউশন দিতে পারবে। আচ্ছা ভুল বললাম? না স্যার ঠিকই। বলেছেন। তো তাই জন্য যে সলিউশন দিতে পারবে সে তোমার সঙ্গে থাকছে, সে তোমার ছায়ার মতন থাকবে। হ্যাঁ স্যার। আচ্ছা যেন চ্যালেঞ্জটা তোমাদেরকে নিতে হবে, বুঝেছো? আমি চাই যে 31 এর মধ্যে তোমরা তৈরি হয়ে গিয়ে 31 অথবা 1 তারিখেতে ইন্টারভিউতে বসো, হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে? দেয়ার আর সাম রিকোয়ারমেন্টস।
আমি তোমাকে বলেও দিচ্ছি এটার উপর প্রিপারেশন নেবে তোমরা একটুখানি কতগুলো জিনিসের উপর প্রিপারেশন নেবে, একটুখানি লিখে নাও কিসের উপর প্রিপারেশন নেবে এছাড়াও। তার হচ্ছে তোমার অ্যাপটিটিউড টেস্ট হয়, ঠিক আছে? অ্যাপটিটিউড টেস্ট হয়, অ্যাপটিটিউড টেস্টে দেখবে ভেন ডায়াগ্রামের উপর প্রচুর কিছু আসে। ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম, ঠিক আছে? তার সঙ্গে আসে হচ্ছে তোমার কি লজিক বলে ওটাকে, ভিজুয়াল লজিকের উপর আসে, ঠিক আছে? ভিজুয়াল লজিক। তারপর তোমার আর একটা কি ধরনের লজিক হয় না, যে তোমার আমার বাবা ছিল, তার তার ভাইয়ের মাসির ছেলে, এরকম ধরনের কেস যেগুলো হয় না, হ্যাঁ রিলেশন যেগুলো, হ্যাঁ রিলেশন লজিক, এরকম ধরনের রিলেশন লজিকের উপরেতে আসে, ঠিক আছে? আর কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস আসে। এটার উপরেতে ভেন ডায়াগ্রামটার উপরেতে মাস্ট বি খুব ভালো করে প্রিপারেশন নেবে। ভেন ডায়াগ্রামটার উপরেতে, ভেন ডায়াগ্রাম মানে হচ্ছে কমন সেট, ইন্টারসেকশন, এ ইউনিয়ন বি নট ইকুয়াল টু এ ইউনিয়ন সি, কথার কথা বলছি। এরকম ধরনের যে লজিক গুলো আসে, সমস্ত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, কিন্তু সেগুলোকে তোমাকে সলভ করে নিতে হবে, ঠিক আছে? কুমারজিৎ আসলেই আমাকে বলবে, হ্যাঁ? হ্যাঁ স্যার, আরম্ভ করবো। হ্যাঁ স্যারের সাথে কথা বলতে চাই। ও একটা, ওটাকে বলা হচ্ছে লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং বলে, ঠিক আছে? ওকে স্যার। লজিক্যাল রিজনিং বলে। লজিক্যাল রিজনিং,
এসেছে? না স্যারের এখনো সাথে একটু আসেনি, কথা স্যার। বলছি। আচ্ছা। আসবে হচ্ছে, শুনো না কি কি আসবে মোটামুটি এরকম থাকে তোমার। একটা তো থাকে যে ভেন ডায়াগ্রাম, তারপর থাকে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, থাকে বুলিয়ান অ্যালজেব্রা, আচ্ছা লজিক্যাল গেটস, বুলিয়ান অ্যালজেব্রা, লজিক্যাল গেটস। ওকে। এগুলো তো সব করেছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ করেছি। স্যার পড়েছি তো। তারপর থাকে লজিক্যাল রিজনিং। দেড় ঘন্টা পেপার থাকে, ঠিক আছে? আচ্ছা স্যার। জেনারেলি 1.5 ঘন্টার পেপার থাকে। 1.5 ঘন্টার মধ্যে তোমাকে কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে তোমার 80%, কিন্তু এটা মাথায় রেখো। তো সুতরাং তোমাকে সবগুলো অ্যাটেন্ড করতেই হবে এবং খুব তাড়াতাড়ি করতে হয়। ভেন ডায়াগ্রামটা খুব নিখুঁত ভাবে পড়ে যাবে যাতে কোনো প্রবলেম না হয়। ভেন ডায়াগ্রাম যে কোনো আনসার যেন না মিস হয়। ওকে স্যার। স্বর্ণেন্দু, হ্যাঁ স্যার। শুনছো? হ্যাঁ স্যার শুনছি। পারবে তো করতে? হ্যাঁ স্যার 100% ট্রাই করবো নিজের টেস্টটা দিয়ে। আর বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে ন্যান্ড গেট, অ্যান্ড গেট, জ্যান্ড গেট, জর, এগুলো পড়ে যাবে সব। আচ্ছা খুব ভালো করে দেখে যাবে, নিজের দরকার পড়লে টেস্ট করে নেবে, নিজেকে নিজেরা টেস্ট করে নেবে। আচ্ছা। এই চাপটা কিন্তু তোমাদের সপ্তাহের মধ্যে নিতে হবে, তবেই তোমরা কিন্তু ঠিক মতন ভাবে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। বুঝা গেছে? আচ্ছা তো আমরা পিং করতে বলে অনেক সিগারেট খেয়ে আসি। হ্যাঁ আচ্ছা স্যার।
তোমরা বলতে আরম্ভ করো, বলতে অন্তত আরম্ভ করো। গ্রুপ বাই, গ্রুপ বাইটা তোমরা কি বুঝতে পারোনি? না না গ্রুপ বাইটা ওখানে মানে স্যার কনসেপ্টটা এমনি মোটামুটি বুঝতে পারছি, বাট মানে কিভাবে অ্যাপ্লাই করবো ওই জায়গাটা বুঝতে পারছি না। গ্রুপ বাইটটা আমি যেহেতু আগে দেখেছি তবু জিনিসটা বুঝতে পারছি কি জিনিসটা হতে পারে। তা বলবো ওকে, আগে আমি দেখাচ্ছি অর্ডার বাই। ওকে, তার একটা একটা বন্ধ করে নিয়ে আগে।
নাহলে মেমোরিটা স্লো হয়ে যাবে। ওকে, প্রথমে দেখাচ্ছি অর্ডার বাই, ঠিক আছে? হুম ইয়ে ঠিক আছে, সন্দেহ এসে গেছে? না সন্ধ্যে এখন আসেনি। অসুবিধা গেল কেটে গেল নাকি? বড়তে গেল না? সামনে ছিল কিছু পাওনি কিছু পাওনি আর সৌম্যদীপ কি কন্টিনিউ করতে এগ্রি হয়েছে? হ্যাঁ, সৌম্যদীপই সেটা বলবে। সৌম্যদীপ বলো, হ্যাঁ স্যার কাছে এসে বল। কাশিতে এসছি। হ্যাঁ স্যার আমার আমার কথা হচ্ছে সৌম্যদীপ, একটা কথা মাথায় রেখো, তোমার নিজের লজিক্যাল এক্সপোজার আছে, তুমি নিজের লজিক বুঝতে পারো। তো কারোর কথায় না গিয়ে আমার মনে হয় নিজের কেরিয়ারটাকে যদি পার্সু করো না, অনেক বেটার হবে। আচ্ছা অনেকে অনেক রকম কথা বলতে পারে, বাট যখন শেখার পসিবিলিটি পাচ্ছ তখন সেটা শিখে নাও। যাই হোক, দেখে নাও, অর্ডার বাই দেখাচ্ছি, ঠিক আছে? প্রথম কথা মাথায় রাখো, লিখে রাখো একটা জায়গাতে, অর্ডার বাই কিন্তু কাজ করে হচ্ছে একমাত্র যখন আমি ডেটা মেমোরিতে তুলে নিয়েছি, তখন কিন্তু একমাত্র অর্ডার বাই ক্লজ কাজ করে। মানে কি, যখন আমি রেসিডেন্ট দিয়ে কিছু যদি পড়াই, তাহলে আমার কিন্তু তখন অর্ডার বাই ক্লজটা কাজ করে জেনারেলি। তার কারণটা কি, ও যখন কিউভিডি থেকে ডেটা পড়তে আরম্ভ করে, তখন ও কিন্তু একটার পর একটা ডেটা পড়ে না, যেহেতু ব্যাচ ডেটা পড়ে। ব্যাচ মানে আশা করি সবাই জানো এখন ব্যাচ মানে কি। ব্যাচ ডেটা একসঙ্গে 50,000 রেকর্ড পড়ে হয়তো। তো সেই কারণে ওর কাছে পসিবিলিটি থাকে না যে একটার পর একটাকে ঠিক মতন ভাবে লাইন আপ করাতে। এবার অর্ডার বাইটা কাজটা কি করে, ধরা যাক আমরা কোনো একটা ডেটা তুলতে চাই, যে ডেটাটাকে কিনা আমরা অর্ডার বাই ডেট দেখতে চাই, মানে ডেটে একটার পর একটা ডেট আসবে, এবং তার সঙ্গে আমরা দেখতে চাই হচ্ছে ডেট তো আসবেই, তার সঙ্গে অর্ডার আইডিটাও আসবে। খুব ভালো করে বোঝো, অর্ডার আইডিও আসবে এবং ডেটও আসবে, ঠিক আছে? অর্ডার আইডিও আসবে এবং ডেটও আসবে। তো যদি আমরা সেরকম ভাবে ডেটা দেখতে চাই, তাহলে করবো কি, তাহলে প্রথমেতে আগে অর্ডার আইডিটাকে রাখবো, তারপর হচ্ছে অর্ডার আইডি একটার পর একটা আসাটা বাঞ্ছনীয়, এবং তারপরেতে আমরা ডেটটাকে নিয়ে আসবো। ধরা যাক অর্ডার ডেট হিসেবে আমরা দেখতে চাই, তাহলে আমরা লিখবো হচ্ছে প্রথমেতে আগে কিউভিডিটার থেকে যেরকম ডেটা তুলে নিলাম, তোলার পরে তারপর সেটাকে আবার রেসিডেন্ট থেকে লোড করাবো পুরো ডেটাটাকে, বুঝতে পারছো? রেসিডেন্ট থেকে লোড করাবো, রেসিডেন্ট থেকে লোড করিয়ে তারপর লিখবো হচ্ছে, দেখতে পাচ্ছ না স্টেটমেন্টটা, অর্ডার বাই, দেখো লেখা আছে অর্ডার আইডি, ঠিক? অর্ডার বাই অর্ডার আইডি লেখার পর আমার কাছে যদি ফিল্ড থেকে তোমার অর্ডার ডেট, তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি, অর্ডার আইডি অ্যাসেন্ডিং, অর্ডার ডেট এএসসি অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে তোমার একদম ছোট থেকে বড়তে সাজাবে। আর ডিসেন্ডিং, ডিএসসি যদি আমি লিখি, দেখো ডিসেন্ডিং যদি লিখি, তাহলে হচ্ছে ও বড় থেকে ছোটতে সাজাবে, ঠিক আছে? মানে কেসটা এরকম হবে, ধরা যাক, দেখাচ্ছি তোমাকে, আর এক্সেল দিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এগুলো দিয়ে তো বুঝতে পারবে না তখনই। ধরা যাক আমার কাছে এরকম অর্ডার আছে 1, 4, 5, 6, 2, 3, 90, 35, 67, ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে আমার যে অর্ডার ডেটটা আছে, ধরা যাক এরকম ভাবে আছে অর্ডার ডেটটা 2/1/2015, 2/5/2015,
4/2015 ধরা যাক এরকম একটা প্যাটার্ন আছে, আমার কাছে ডেট আছে, প্যাটার্নটা বোঝো, ছড়িয়ে ছিটিয়ে আছে আমার কাছে, তার মানে ডেট গুলো, তাই তো? এবং আমার কাছে অর্ডারের ভ্যালু গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যদি আমি পুরোটাকে সিলেক্ট করি, দিয়ে যদি আমি এখানে দেখো ফিল্টারের এখানে যে একটা অবজেক্ট আছে, এটাকে বলে হচ্ছে তোমার সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। তো স্মলেস্ট টু লার্জেস্ট যদি করি, তখন দেখো কিভাবে সাজিয়ে নিয়েছে, দেখো অটোমেটিকলি নিজে সাজিয়ে নিয়েছে, 1 2 3 4 5 6 7 সব সাজিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ? রাইট, দেখতে পেয়েছো? প্রথমে এরকম ছিল, দেখো এরকম ছিল ভ্যালুগুলো। যেই আমি তোমার শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট করলাম, দেখো ঠিক এরকম ভাবে সাজিয়ে নিল নিজে, বুঝা গেছে? কিন্তু আমি ওকে যদি বলি যে ডেট ওয়াইজ সাজাও, তাহলে কিন্তু ডেট ওয়াইজ সাজাতে পারবে না। তার কারণটা কি হলো, প্রথম যে কালামটা রয়েছে সেখানে এক্সেলের ক্ষেত্রে প্রথম যে কালামটা রয়েছে সেটাতে কিন্তু তোমার অর্ডার হিসেবেতেই কিন্তু পরেরটাকে সাজাবে। প্রথমে আগে অর্ডারটাকে সাজিয়ে নেবে, তারপর ডেটটাকে সাজাবে। ঠিক এখানকার ক্ষেত্রেও তাই, প্রথমে আগে ও অর্ডার হিসেবে সাজাবে, তারপর ও ডেটগুলোকে সাজাবে। এবার ধরা যাক যদি আমি ডেটকে যদি আগে নিয়ে চলে আসি, তাহলে ও আগে ডেট দিয়ে সাজাবে, তারপর অর্ডার দিয়ে সাজাবে। বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেছে না যায়নি আগে? হ্যাঁ, বোঝা গেছে। বোঝা গেছে তো? স্বর্ণেন্দু এসেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এখন যেটা বোঝালেন স্যার ওটা বুঝতে পেরেছি। ওর আগে যেটা বলেছিলেন স্যার আমি ওটা ছিলাম না, তো আমি দেখিনি স্যার। আচ্ছা, কে ওকে বোঝাবে ফটাফট 2 মিনিটেতে বোঝাও। অর্ডার দিয়ে কে বোঝাবে? সুমন বোঝাচ্ছে। ওকে বোঝাও। দেখো অর্ডার বাইটা আমাদের ফার্স্ট যখন মানে অর্ডার বাইটা দিয়ে যখন আমাদের কাজ করতে হবে, তখন আমি কিউবিডি ফাইলগুলোকে দিয়ে আমি কাজ করতে হবে না, আগে মেমোরিতে আমাকে তুলে নিতে হবে জিনিসটাকে। মেমোরি যখন আমরা রেসিডেন্ট করব তখনই আমার অর্ডার বাইটা কাজ হবে। আচ্ছা, ঠিক আছে, অর্ডার বাইটা কাজ করার জন্য এখানে লোড করছি, এখানে অর্ডার বাই দিয়ে কাজ করছি। রেসিডেন্ট করার পর আমরা অর্ডার টেবিলটাকে ডিটেল টেবিলটাকে করছি কি না, অর্ডার বাই দিয়ে আমরা অর্ডার আইডিটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডার, এএসসি মানে অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে পরপর। তার মানে অর্ডার আইডিকে আমরা প্রথমে রেখেছি, যেখানে আমরা এক্সেলে দেখলাম অর্ডার আইডি গুলো প্রথমে ছিল, দ্যাট ইজ অ্যাসেন্ডিং অর্ডারে আমরা ফর্ম করলাম। তারপর এই কলমটাকে আমরা স্পেস দিয়ে এখানে যদি আমরা অর্ডার ডেটটাকে, যে অর্ডার ডেটটা আছে সেটাকে রেখে যদি অ্যাসেন্ডিং করে দিই, তো তখন ও অর্ডারের আইডি অ্যাসেন্ডিং কমা দিয়ে যদি অর্ডার ডেটটাকে আমরা লিখে তার পাশে যদি অ্যাসেন্ডিং লিখি, তখন অর্ডার আইডিটাকে বেস করে ও অর্ডার ডেটটাকে অ্যাসেন্ডিং অর্ডার সাজাবে। আমরা যখন যদি অর্ডার ডেটটাকে ডিসেন্ডিং করি তখন বড় থেকে ছোট সাজাবে। হ্যাঁ বুঝতে পেরেছি। মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে। মানে ধরো যদি মানে এখানে যেটা অর্ডার ডেট হিসেবে তুমি যেটা বললে, ধরো 90 যেটা স্যালারি লাস্টে রয়েছে, ঠিক আছে, ওটা হয়তো ওর ডেট হিসেবে ওটা যদি একই থাকে, তাহলে যেহেতু কলামটা প্রথমে আছে, এখানে কি করেছি না আমরা অর্ডার আইডিটাকে আগে রেখেছি, ফার্স্ট কলামে আমরা অর্ডার আইডি রেখেছি, তার মানে অর্ডার আইডি হিসেবে 1 2 3 4 5 6 হবে। ও অ্যাসেন্ডিং অর্ডার করছে। এবার যদি অর্ডার ডেটটাকে রাখি, তাহলে ওটা হয়তো যদি 90টার ডেটটা যদি হিসেবটা যদি আগে হয়, তাহলে 90টা আগে নেবে, 90টাকে আগে নেবে না, 90টাকেও সে ও পরপরই নেবে, কারণ কি ও প্রথম রোটাকে দেখে, প্রথম কলামটাকে দেখে সেকেন্ড কলামটাকে জাজ করছে তো। আচ্ছা ঠিক আছে, এবার ডেটটাকে যদি আমরা সামনের কলামটা রাখতাম, অর্ডার আইডিটাকে পরেরটা রাখতাম, তাহলে ডেটটা দেখে ও প্রথম মনে করো 2014 থেকে আছে যে ডেটাটা 2014, তাহলে 2015, প্রথমে 2014 গুলোকে সাজাতো অ্যাসেন্ডিং অর্ডারে, তারপরে সেটাকে 2015 তে ফেলতো। তখন কিন্তু আইডি তোমার যাই থাকুক না কেন, সে 90 হোক, তোমার 90টা 2014 কোনো রেকর্ড, আর নালে একটা তোমার 2015। ওটাই বললাম যে যদি ওটা অর্ডার ডেট হিসেবে করা হয়, তাহলে ওই অর্ডার ডেট হিসেবে করবে, তারপরে তার পাশে আইডিটা করবে। আর যদি অর্ডার আইডি হিসেবে করা হয়, তাহলে অর্ডার আইডিটা আগে করবে, তারপর ডেট। বুঝতে পেরেছি। বোঝা গেছে? হ্যাঁ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি গ্রুপ। এবার গ্রুপ বাই হলো সেম কনসেপ্ট। জেনারেলি কিউবিডি থেকে ডাইরেক্টলি গ্রুপ বাই করা যায় না। গ্রুপ বাই করা মানে হচ্ছে, কালকে আমরা একটা ডেটা দেখাচ্ছিলাম, তো মানে গ্রুপ বাই মানে হচ্ছে তোমাকে একটা জিনিসকে গ্রুপিং করে নেওয়া, মানে হচ্ছে এগ্রিগেট করে নেওয়া, এগ্রিগেট করা, আচ্ছা, একসঙ্গে জুড়ে দেওয়া। যেমন ধরা যাক কালকে আমরা একটা ডেটা দেখাচ্ছিলাম, এই
ডিজিটালটা মনে আছে যে হ্যাঁ, অর্ডার আইডির সঙ্গে প্রতিটা ফ্ল্যাগ লাগিয়েছিলাম হ্যাঁ 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 100001 করে। হ্যাঁ হ্যাঁ এবার দেখো এখানে তো 00 এই একই অর্ডার আইডি যদি আমরা দেখি যে 10248 1 2 3 তিনবার অকারেন্স আছে, হ্যাঁ 49 এ দুবার অকারেন্স আছে, 50 তিনবার অকারেন্স আছে, 51 এ তিনবার অকারেন্স আছে, রাইট? হ্যাঁ এটাকে আমি চাই যে 0, আমার তো শুধু তো এখানে তো ডিস্টিংক্ট কাউন্ট যেটা ভ্যালুটা আছে 1, হ্যাঁ সেটাকে নিয়ে আমার কাজ শুধু। হ্যাঁ তো আমি চাই যে আমি এইটাকে অর্ডারটাকে এমন ভাবে এগ্রিগেট করে দেবো যাতে আমার জিরো গুলো যেন না আসে, শুধু এক 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 যেটা আছে সেটাই শুধু যেন আসে। আচ্ছা তাতে হবে কি না আমার মেমোরিতে আরো জায়গা কম লাগবে। ধরা যাক এখন নাম্বার অফ অর্ডার আইডি আছে ধরা যাক 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লাখ, ঠিক আছে? তো যখনই আমি এগ্রিগেট করে দেবো তাহলে আমার হবে কি শুধু যে ডিস্টিংক্ট আইডি গুলোতে 1 লেখা রয়েছে সেগুলো যদি আসে তাহলে তার হয়তো হতে পারে, হয়তো সেটা হবে হয়তো 1 লাখ, মানে হচ্ছে 1000 মিলিয়ন বলা হয়, 1000 মিলিয়ন বলা হয়, 1 লাখ মানে এগ্রিগেট হয়ে যাবে। অথবা অন অ্যান অ্যাভারেজ ধরা যাক যে প্রতি কটা অর্ডারের এগেইনস্টে 3খানা করে লাইন আছে, তাহলে 10 লাখ ডিভাইডেড বাই 3টা মানে প্রায় 3,30,000 মতন ডেটা আসবে। হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ ধরা যাক ধরা দেখো এটা খুব ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। ধরা যাক এখানেতে দুবার করে অকারেন্স আছে, ওকে? খুব ভালো করে দেখো না এটা, ধরো দুবার করে অকারেন্স আছে, ওকে? এবার আমি আগে সর্টিং করে নিলাম, সর্টিং করে নিয়ে কবার আসছে সমস্ত জিনিসের রেকর্ডই দুবার করে অকারেন্স আসছে, ওকে? তো প্রথমেরটাতে 1 লেখা আছে, তারপরটাতে 0 লেখা আছে, ঠিক এইরকম ভাবে সবকটাতেই প্রথমেতে 1 তারপরটাতে 0 লেখা রয়েছে, সরি ঠিক আছে? প্রথমেরটাতে 1 আর তারপরটাতে 0 লেখা আছে, তাহলে টোটাল নাম্বার অফ রুলসের কতগুলো অকারেন্স আছে? 18টা। কিন্তু অ্যাকচুয়ালি তো আমাদের শুধু এক যেখানেতে লেখা রয়েছে সেটা নিয়ে কাজ, ঠিক কি না? তাহলে আমরা এরকম একটা করতে পারি নাকি যে আমরা এই 18খানা রোকে আমরা শুধু 9খানা রোতে আমরা কনভার্ট করতে পারি? হ্যাঁ পারি জিরোগুলোকে বাদ দিয়ে হ্যাঁ তাহলে তখন আমরা সেটা করতে পারি হচ্ছে থ্রু গ্রুপ বাই ক্লজ। শুধু এটার ক্ষেত্রে না, সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন ধরা যাক যে আমরা ধরো একটা অর্ডারের নেট ভ্যালু বার করতে চাই, একটা অর্ডারের ক্ষেত্রে আমার 2খানা করে লাইন আছে, প্রথম লাইনে ধরো লেখা আছে 2000 টাকা, তারপরের লাইনে লেখা আছে হচ্ছে 3000 টাকা, তাহলে এটার এই অর্ডারটার এগ্রিগেট ভ্যালু কত? 5000। এক্স্যাক্টলি। তাহলে আমি যদি 5000 টাকা পেয়ে যাই একবারেতে, অনেক সময় আমাদের দরকার লাগে এরকম এগ্রিগেট করতে, ঠিক আছে? তাহলে হয়তো আমার প্রোডাক্ট ওয়াইজ এতে কোন প্রোডাক্টটাতে কত টাকা লেগেছে সেটা হয়তো পেলাম না, কিন্তু প্রতি কটা অর্ডারের এগেইনস্টে কত টাকা করে লেগেছে সেটা পেয়ে গেলাম। বোঝা গেল কি? কারণ 2000 টাকা লেগেছে ধরা যাক, প্রোডাক্টটার নাম হচ্ছে এ, প্রোডাক্টটার নাম হচ্ছে একটার এ আর একটার নাম বি। তাহলে যখনই আমি এগ্রিগেট করে দেবো, দুটোকে একসঙ্গে মিলিয়ে দেবো, প্লাস করে দেবো, তখন তাহলে আমার তোমার এই বিয়ের কি বলে নাম জানো, এ আর বি এর কোনো ভ্যালু থাকবে না, শুধু 1 নম্বর যে অর্ডারটা আছে তার ভ্যালুটাই থাকবে। বুঝা গেল? তো প্রথম একটা জিনিস লিখে নাও, সুতরাং গ্রুপ বাই ক্লজ ইউজ করা হয় যখন কিনা আমি এগ্রিগেট করতে চাই কোনো ডেটাকে, এগ্রিগেট করতে চাই, ঠিক আছে? ডেটাকে আমি একটা সিঙ্গেল রেকর্ডে দেখব, রাইট। আমরা যখন একটা সিঙ্গেল রেকর্ডে দেখবো, আমরা যখন এগ্রিগেট করব তখন আমরা ওই ডেটাটাকে এগ্রিগেট করে দেখব। তার একটা এক্সাম্পল দেখাচ্ছি, খুব সুন্দর এক্সাম্পল দেখতে পাবে আজকে, এবং তোমার খুব আনন্দিত হবে এক্সাম্পলটা দেখার পরে। আমরা কি তাহলে মজা পাবো স্যার? হ্যাঁ কি বলছি স্বর্ণেন্দু? বলছে আমরা তাহলে মজা পাবো তো স্যার? মজা পাবে, রিয়েলি মজা পাবে। দেখো খুব ভালো করে দেখো। আপাতত আমি যদি টোটাল নাম্বার অফ লাইন দেখি, কালকে আমরা যেটা দেখছিলাম যে আমার কাছে টোটাল নাম্বার অফ অর্ডার কতগুলো আছে? 836 খানা আছে, মনে আছে? 836 খানা অর্ডার ছিল।
আজকে দেখো এটাকে আমরা স্কুইজ করে দেবো, শুধু আমরা অর্ডার গুলোকে আর ডেট গুলোকে তুলবো, মানে প্রতি কটা অর্ডারের এগেইনস্টে ডেট গুলোকে তুলে তার যে কম্পোজিট ভ্যালু, মানে প্রতি কটা অর্ডার এবং তার রেসপেক্টে যে ডেটটা এসেছে সেটাকে আমরা এগ্রিগেট করে করবো কি শুধু তার ভ্যালুটা তুলবো। মানে খুব তাড়াতাড়ি একটা আমাকে যদি ম্যানেজমেন্টকে রিপোর্ট দিতে হয় যে আমার ভাই আমার অত অর্ডারের খুব একটা দরকার নেই, আমাকে বল যে প্রতিদিনেতে আমার কত সেল হয়েছে, বুঝা গেছে? সেটা আমরা যেমন এমনি ফ্রন্ট এন্ডেতে সাম বা এরকম লিখে কোনো চার্টের থ্রু দিয়ে আমরা পাবলিশ করতে পারি, তেমনি আমরা এরকম ব্যাক এন্ড থেকে আমরা এগ্রিগেট করে নিয়ে গিয়েও দেখাতে পারি। এটা ডিপেন্ড করতে হচ্ছে ডেটার ভলিউমের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যদি ডেটা ভলিউম যদি বিরাট যদি ডেটা ভলিউম হয় তখন আমাদের কাছে এগ্রিগেশন ছাড়া কোনো রাস্তা থাকে না। তার কারণটা কি, ধরা যাক একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কয়েক কোটি লাইন আছে, 10 কোটি লাইন আছে, তো 10 কোটি লাইন নিশ্চয়ই মেমোরিতে প্রচুর প্রচুর চাপ ফেলবে তো। কিন্তু সেটাকে যখনই আমি এগ্রিগেট করে দেবো, মানে ছোট করে দেবো, 3খানা বা 4খানা লাইনকে একসঙ্গে কম্বাইন করে একটা রেকর্ড তুলবো, তখন নিশ্চয়ই অটোমেটিকলি সেই ডেটা ছোট হয়ে যাবে, তো? তাহলে আমরা দেখি প্রথমেতে আগে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখি। ধরা যাক আমরা একটা চার্ট নিলাম, ওকে? চার্ট নিয়ে আমরা এখানে তো দেখো খুব ভালো করে দেখো কি করছি। সবসময় ডেটা মডেলকে মাস্টার ক্যালেন্ডার, সবসময় ডেটা মডেলকে রেফার করবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে কোথা থেকে ডেটা তুলছি। দেখো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে মাস্টার ক্যালেন্ডার থেকে, খুব ভালো করে দেখো কিন্তু, হ্যাঁ, মাস্টার ক্যালেন্ডার থেকে আমার এখানে কি কি আছে আমি দেখে নিচ্ছি। যদি উইক থাকে আমরা উইক ওয়াইজ একটা ডেটা তুলবো আগে, সেখানেতে আমরা উইক আছে কি, উইক নেই মনে হয়, উইক নেই, চলো একটা উইক বানিয়ে নিচ্ছি, এটা উইক বানিয়ে নিচ্ছি, চলো দেখো খুব সুন্দরভাবে ডেটাটা আমরা দেখতে পাবো। দেখো ক্যালেন্ডারে গিয়ে আমরা একটা উইক তুলে নিলাম, এটা কিন্তু আমি করছি হচ্ছে আমার মাস্টার ক্যালেন্ডারেতে, মানে যেটা আমরা সেই নতুন ভাবে তৈরি করি না, ওখানে করা হয়েছিল মাস্টার ক্যালেন্ডার মনে আছে তো? হ্যাঁ স্যার, মাস্টার ক্যালেন্ডারেতে আগে আমরা একটা উইক তৈরি করে নিলাম। এবার আমরা করবো কি, দেখো এই উইক ওয়াইজ ডেটাকে আগে এগ্রিগেট করবো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, ভীষণ ইন্টারেস্টিং। আমি আগে প্রথমে রিলোড চালালাম, আরে ভগবান, দাঁড়া এক মিনিট দাঁড়া। হ্যাঁ বলো, হ্যালো। আমার স্কাইপিটা লোড করে নি বল। সেটা আমি ডাইরেক্টলি কিউবিডি থেকে তুলছি, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো করে দেখো, একটু লক্ষ্য করে দেখো। আমি এখানে দেখো একটা কিউবিডি থেকে ডেটা তুলছি, সেখানে দেখো অর্ডার বাই ক্লাস লিখেছি, ইচ্ছে করে লিখেছি, দেখো স্ক্রিপ্টটা চলে কিনা, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ তো? দেখো যে চালালাম, দেখো লিখছে হচ্ছে গার্বেজ আফটার স্টেটমেন্ট, দেখতে পাচ্ছ? তাহলে চলছে না, বুঝতে পারলো যে অর্ডার বাই আর গ্রুপ বাই ক্লজ কিন্তু তোমার ডাইরেক্টলি কিউবিডি থেকে চলে না, বুঝতে গেছে? এবার আমি সেকেন্ড স্টেপ কি করে করছি, দেখো অর্ডার বাইটাকে প্রথমে ডিলিট করে দিলাম, দিয়ে আমি একটা উইক বোর্ড একটা ব্যবস্থা নিয়েছি, প্রথমে একটা উইকটাকে লোড করে নিলাম, দিয়ে উইকটাকে দিয়ে আগে আমরা একটা দেখছি যে সাম
সাম করে মানে ফ্রন্ট এন্ড থেকে সাম করে আপনি ধরো মাস্টার ক্যালেন্ডার লিখবি না ও উইক দেখো আমরা এখন করবো কি যে র ডেটা যেটা আমাদের কাছে আছে না যেখানে গ্রুপ বাই কিচ্ছু করা নেই সেখান থেকে করবো কি উইক ওয়াইজ ডেটাকে আমরা তুলবো ওকে দিয়ে দেখবো যে কত ব্যালেন্স আসছে বুঝে গেছে তাহলে প্রথম কাজ করব করার পরে করবো কি আমরা গ্রুপ বাই দিয়ে করে দেখবো যে ডেটাটা তাড়াতাড়ি এখানে তো অতখানি বুঝতে পারবে না যতক্ষণ না ভলিউম অফ ডেটা বেশি থাকছে তবু আমরা দেখবো যে গ্রুপ বাই দিয়ে করে আমাদের কোনো ডিফারেন্স কোনো ভ্যালু আসছে কিনা বুঝে গেছে একটাই গ্রুপ বাইতে প্রবলেম হয় সেটা হচ্ছে ধরো যে তুমি যে গ্র্যানুলার লেভেল যে ডেটাটার কথা আমরা বলি সবসময় গ্র্যানুলার লেভেল ডেটা তুমি যখনই গ্রুপ বাই করে দিচ্ছ তখন কিন্তু আর গ্র্যানুলার লেভেল ডেটা পাবে না তুমি কিন্তু তার উপরের ডেটাটা পাবে কারণ হচ্ছে তুমি যখনই গ্রুপ বাই করছো ধরো উইক ওয়াইজ অথবা ডে ওয়াইজ বুঝে যাচ্ছে তখনই কিন্তু তুমি উপরের লেভেলের ডেটাটা পাচ্ছ একদম তলার লেভেলের ডেটা কিন্তু তুমি আর খুঁজে পাবে না কারণ তুমি তো অলরেডি তো সেটাকে সাম করে ফেলছো বুঝে গেছে এবার দেখা যাক যে আমরা কিভাবে পাচ্ছি ধরো আমরা উইকটাকে তুলেছি মাস্টার ক্যালেন্ডারটাকে নিলাম নিয়ে উইকটাকে সিলেক্ট করলাম দিয়ে লিখলাম হচ্ছে ইকুয়ালস টু সাম অফ নেট ভ্যালু ওকে সাম অফ নেট ভ্যালু দেখতে পাচ্ছ তো সাম অফ নেট ভ্যালু ফিনিশ করে দিলাম এই দেখো উইক ওয়াইজ পুরো ডেটাটা চলে এসেছে আচ্ছা নেটটা চলে যেতে পারে কারেন্ট চলে গেছে হ্যালো চলে গেছে যা আমাকে তাহলে আবার ইউজ করতে হবে আমাকে ডেটা কার্ড আমরা এখানে ইকুয়াল টু সাম করলাম কেন তো নেয় না টাওয়ারও পাওয়া যায় না এগুলো ইন্টারন্যাশনাল জায়গায় পৌঁছে যাচ্ছি আমরা এখানে আমারটা চলে গেছে করে দিলে কি আর হলো বাইরে যেতে হবে না বুঝেছিস বাইরে যাচ্ছে তার জন্য দেখলে সব কিছু রঙিন ঠিক